সিনোভিয়ার মাথার কাছে বসে সংলাপ চোখের জল ফেলছে। মনটা পড়ে আছে পাথারিতে। সেখানেই সিনোভিয়াকে প্রথম কাছ থেকে দেখেছিল। চিতা আক্রমণের পর সংলাপ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে দেখে এলগিনে নিজের রুমেও শুয়ে আছে। চোখ খুলতেই যাকেও সবার আগে সামনে দেখল সেটা মহুয়া। মাথার কাছে বসে আছে। সংলাপের কপালে একটা জলে ভেজা কাপড় ছুঁয়ে রেখেছে। কাপড়টা শুকিয়ে এলেই আবার ভিজিয়ে ওর কপালে দিচ্ছে। সংলাপের জ্বরটা এতক্ষণে কিছুটা নেমেছে। সংলাপ উঠে বসার চেষ্টা করল। অনেকক্ষণ ধরে শুয়ে থাকায় ওর কোমরে এবার ব্যথা করছে। আরে নানা, কি করছেন? উঠবেন না এখন। মহুয়া বাধা দিল সংলাপকে। এবার ঘরের সকলে সংলাপের দিকে তাকালো। সংলাপ এতক্ষণ বাকিদের খেয়াল করেনি। চ্যাটার্জি বাবু আর মিস্টার টেসম্যান সংলাপের পায়ের কাছে বসেছিলেন। মোহন আর হীরাও ঘরে উপস্থিত ছিল। মিসেস ব্রেগ্যানজা সংলাপের ডান দিকে চেয়ারে বসেছিলেন। সংলাপ বলল, না মহুয়া, আমার জ্বরটা একটু কমেছে, আমি ঠিক আছি। একটু কমেছে, পুরোপুরি নয়, আপনি উঠবেন না। মহুয়া খানিক কড়া স্বরে সংলাপকে ধমক দিল। মহুয়ার ধমকের মধ্যে একটা টানের আভাস পেল সংলাপ। মহুয়া আবার জলপট্টি দেওয়া আরম্ভ করল। চ্যাটার্জি বাবু জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন মিস্টার মুখার্জি? হ্যাঁ, এখন ঠিক আছি। সংলাপ একটু হাসল। মিনিট কয়েক পর মহুয়া জলে ভেজা কাপড়টা সরিয়ে নিল। বলল, আপনি এখন কম কথা বলুন, আর উঠবেন না, বিশ্রাম নিন, আমি স্যুপ নিয়ে আসছি। মহুয়া এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। সংলাপ দেখল মিসেস ব্রেগ্যানজাও মহুয়ার পিছু নিলেন। উনি সারাক্ষণ মহুয়াকে চোখে চোখে রাখেন। বিষয়টা সংলাপ খেয়াল করছিল সকাল থেকে, কিন্তু কেন? ওর মনে এই প্রশ্নটা অনেকবার এসেছে, কিন্তু উত্তর পায়নি। মিসেস ব্রেগ্যানজা শুধুই কি নিজের ক্ষমতা প্রয়োগ করতে চান, নাকি অন্য কিছু? সংলাপের এইসব ভাবনার মাঝে চ্যাটার্জি বাবু সংলাপের কাছে এলেন। একটা চেয়ার টেনে বিছানার পাশে বসলেন। ভদ্রলোক কিছু একটা বলতে যাবেন, এমন সময় অগ্নি একটা বাক্স হাতে ঘরে ঢুকল। এই নিন, এই বাক্সগুলোতে সমস্ত মেডিসিন আছে। সব কটা খামের ওপরে সময় আর পরিমাণ দাসদাদা লিখে দিয়েছেন। অগ্নি টেবিলের উপর বাক্সটা রাখতে রাখতে চ্যাটার্জি বাবুকে বলল, হ্যাঁ রেখে দাও, আমি মহুয়াকে বুঝিয়ে দেবো। অগ্নি এবার সংলাপকে প্রশ্ন করল, ভালো আছেন মিস্টার মুখার্জি? জ্বরটা কমল? সংলাপ জবাব দিল, হ্যাঁ এখন একটু সুস্থ আছি। এই বলে খানিকটা হাসল সংলাপ। মিস্টার টেসম্যান ওদের কথার মাঝখানে বললেন, মিস্টার মুখার্জি, ইউ শুড থ্যাঙ্ক অগ্নি, হি সেভড ইউর লাইফ। ও ঠিক সময় গুলিটা না চালালে একটা অঘটন ঘটে যেত। সংলাপ অগ্নির দিকে তাকালো। থ্যাংক ইউ সো মাচ অগ্নি। আমি জানি না ঠিক কি কি ঘটেছিল আমার সঙ্গে ওই মুহূর্তে, সব কিছু মনেও নেই। খালি এটুকু মনে আছে তুমি চিতা বলে চিৎকার করেছিলে, তারপর গুলির আওয়াজ শুনলাম, ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই আমার। তবু তোমায় ধন্যবাদ। আরে মিস্টার মুখার্জি, ধন্যবাদের কিছু নেই, এটা আমার কর্তব্য ছিল। কি যে বলো তুমি অগ্নি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, নয়তো এতক্ষণে চিতার পেটে চলে যেতাম, বলল সংলাপ। মিস্টার টেসম্যান বললেন, থাক থাক, ওসব অনেক হয়েছে। তবে মিস্টার মুখার্জি, আপনি চিতা আসছে সেটা খেয়াল করেননি? না, আমি প্রথমে বিষয়টা বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন যে আপনাদের কাউকে ডাকবো, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। চ্যাটার্জি বাবু বললেন, হ্যাঁ, ওই জায়গাটা এত সরু আর এত খারাপ রাস্তা ছিল যে ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম আমরা। সংলাপ উঠে বসল, বালিশে হেলান দিয়ে বলল, আসলে যখন এই পাখিদের বিকট ডাকটা আরম্ভ হলো, তখনই ভয় হতে শুরু করেছিল। তবু হাঁটছিলাম কোনো রকমে ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। যত এগোলাম তত পাখিদের ডাক জোর হতে থাকলো। সংলাপের কথার মাঝেই অগ্নি বলল, হ্যাঁ, আমিও বন্দুক তাক করে সাবধানে হাঁটছিলাম, আপনার পেছনেই ছিলাম, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছিলাম না তখন। বোধহয় অনেকটাই ছড়িয়ে পড়েছিলাম আমরা। সংলাপ মাথা নাড়িয়ে সম্মতি দিল।
আমার ভয়ে পা চলছিল না, একদম বুক কাঁপছে, পাও কাঁপছে। মনে মনে ভাবছি, আপনাদেরকে একবার চিৎকার করে ডাকবো। ডাকতেই পারতেন, সেটাই ভালো হতো, বললেন চ্যাটার্জি বাবু। আসলে তখন কি করব ভেবে পাচ্ছিলাম না মিস্টার চ্যাটার্জি। হঠাৎ শুনি ঝোপে কিছু একটা নড়ার আওয়াজ হচ্ছে। ঠিক কোন দিক থেকে আওয়াজটা আসছে তখনও ঠাহর করে উঠতে পারিনি। একই মনে ভয়, তারপর আমার হাতে তো কোনো বন্দুক নেই, আর থাকলেও তো চালাতে পারি না। সংলাপ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর বলল, হঠাৎ শুনি অগ্নি আমার নাম ধরে চিৎকার করে ডাকলো। আমি ভয়ে পেছনে ঘুরতে গিয়ে শুনলাম আমার কানের খুব কাছে জোরে একটা গুলির আওয়াজ হলো। তারপর আর কিছু মনে নেই। সংলাপ কথা থামালো। গোটা ঘর জুড়ে থমথমে ভাব। মিস্টার ডেসমেন্ড বললেন, অগ্নি গুলি চালিয়েছিল, চিতাটার পায়ে লেগেছে গুলিটা, সঙ্গে সঙ্গে পালিয়েছে। তারপর আমরা আপনাকে জিপে করে নিয়ে এলাম। সংলাপ অগ্নির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ অগ্নি, আবারও থ্যাংক ইউ। অগ্নি কিছু একটা বলতে যাবে, তার আগেই মহুয়া ঘরে ঢুকল। ওর হাতে একটা ট্রে, তাতে স্যুপের বাটি রাখা। ট্রেটা সংলাপের পাশে টেবিলে রাখল। মহুয়ার সঙ্গে মিসেস ব্রিগ্যাঞ্জাও আবার ঘরে ঢুকলেন। উনি ওর পিছু পিছু ঘুরছেন। চ্যাটার্জি বাবুও বিষয়টা লক্ষ্য করলেন। উনি বললেন, মিসেস ব্রিগ্যাঞ্জা, আপনি আমাদের সঙ্গে নিচে চলুন, আমরা রাতের খাবারটা সেরে ফেলি। 9:30 বেজে গেছে। মহুয়া বরং স্যুপটা সংলাপকে খাইয়েই আসুক, কেমন? মিসেস ব্রিগ্যাঞ্জা এই প্রস্তাবে রাজি ছিলেন না। উনি মহুয়াকে একা ছাড়তে চান না। সকাল থেকেই সংলাপ দেখছে, এখনো তাই। তবে সকলে মিলে বলায় এবার উনি নিচে গেলেন। বাকিরাও রাতের খাবার খেয়ে নিতে গেল। যাওয়ার আগে চ্যাটার্জি বাবু বলে গেলেন, মিস্টার মুখার্জি, আপনি খেয়ে নিন, পরে কথা হবে। পারলে এলগিনের ছাদটা দেখে আসবেন, অনেক বড়। খোলা হাওয়ায় গেলে আপনার হয়তো একটু ভাল লাগবে। সংলাপ হাসল। হঠাৎ চমকে উঠল। এমন কিছু হয়তো আশা করেনি। ও এতটাই অবাক হয়েছে যে নিজের হাতটা সরিয়ে নেওয়ার চিন্তা ওর মাথায় এলো না। সংলাপ বলল, মহুয়া, আমি তোমায় একটা কথা বলতে চাই, আমার মনের কথা। শুনতে চাও? কি বলবে সংলাপ? ও কি ওর ভালোবাসার কথা জানাবে মহুয়াকে? মহুয়াই বা এর কি উত্তর দেবে? প্রশ্ন অনেকগুলো। তাদের উত্তর জানতে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।